আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, কিন্তু স্কুলে আসতে পারছো না। কেন? কারণ আমরা একটি বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে সময় অতিক্রম করে যাচ্ছি। সেই বৈশ্বিক মহামারীর নাম হচ্ছে করোনা ভাইরাস। তাই বাসায় বসে তোমরা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো এবং তোমাদের পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, এই কারণে তোমাদের স্কুলের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের স্কুলের পক্ষ থেকে, বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসের প্রচেষ্টা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মেহেরুন্নেসা সিদ্দিকা, সহকারী শিক্ষক, বেগম নূরজাহান মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়, শ্রেণী নবম দশম, বিষয় অর্থনীতি, অধ্যায় সপ্তম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে অর্থনীতি বিষয়ে অধ্যায় সপ্তম অধ্যায়টি পড়াবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিগুলো লক্ষ্য করো। নিচের প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো টাকার ছবি। দ্বিতীয় ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাংকের ছবি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি ছবি দেখে আমরা কি বুঝতে পারলাম? এই দুটি ছবি দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা। কিন্তু আজকে আমরা অর্থ নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অর্থ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শুরু করার আগে একটু শিখন ফল দেখে নিই যে আমরা এই পাঠে আজকে কি কি শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখে নাও। অর্থ কি তা বলতে পারবে, অর্থের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, অর্থের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর করেছে, এই উক্তিটি বিশ্লেষণ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নজরে দেখে নিলাম যে আজকে আমরা এই পাঠে কি কি শিখব। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রস্তুত তো? তাহলে বই এবং বইয়ের সপ্তম অধ্যায়টি বের করো তাড়াতাড়ি, সাথে খাতা এবং কলম নিয়ে বসে যাও আমার সাথে, যাতে আমি যখন পড়াবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে এবং নোট করতে তোমাদেরও সুবিধা হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে চলে যাই। অর্থ, অর্থ কি তা বলতে পারবে। তাহলে চলো আমরা একটু জেনে নেই যে অর্থ কি। অর্থনীতিতে অর্থ বিনিময়ের মাধ্যম, দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তাই সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্রই গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকে অর্থ বলে। যেমন বাংলাদেশের টাকা, আমেরিকার ডলার ইত্যাদি। এখন বাংলাদেশের টাকা, যা আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তো এবং বুঝতে পারছো তো? আচ্ছা, তারপরে দ্বিতীয় ছবিটিতে দেখো আমেরিকার ডলার। এরপরে আসো আমরা দ্বিতীয় প্রশ্নটিতে যাই। আমাদের শিখন ফলের দ্বিতীয় প্রশ্নটি ছিল অর্থের প্রকারভেদ। অর্থের প্রকারভেদ।
তৈরি উপকরণের দিক থেকে অর্থকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ক ধাতব মুদ্রা, খ কাগজি নোট। এবং গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে দুই ভাগে ভাগ করা যায়, যথা বিহিত অর্থ, খ ব্যাংক হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছ? নিশ্চয়ই বুঝতে পারছ। এরপরে আসো আমরা একটু দেখে নিই যে ধাতব মুদ্রা, কাগজি নোট কাকে বলে। ধাতব মুদ্রা, কাগজি নোট, বিহিত অর্থ এবং ব্যাংক হিসাব সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ লেনদেন করে থাকে তাকে ধাতব মুদ্রা বলে, যেমন ৫ টাকা, ২ টাকা ইত্যাদি, যা আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো এবং লক্ষ্য করলেই বুঝতে পারবে। এরপরে আসো, যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা হয় তাকে কাগজি মুদ্রা বা নোট বলে, যেমন ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ৫০০ টাকা ইত্যাদি, যা আমরা ছবিগুলোতে দেখতে পাচ্ছি। যে ১০ টাকার একটি নোট, এটা তোমরা অবশ্যই চিনো এবং ব্যবহার করে থাকো, এবং এই টাকাগুলো দিয়ে আমরা কি করি? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। এই টাকা বা মুদ্রা ছাড়া কি তোমরা কোনো জিনিসপত্র কিনতে পারবে? অবশ্যই না। তাহলে এই টাকাগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ মুদ্রা এবং কাগজি নোট সম্পর্কে জানলাম। এখন আমরা জানব বিহিত অর্থ কাকে বলে। যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলে, যেমন ধাতব মুদ্রা ও কাগজি নোট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে শিখলাম কি? প্রথমে শিখলাম হচ্ছে ধাতব মুদ্রা কাকে বলে এবং কাগজি নোট কাকে বলে, আলাদা আলাদাভাবে তার সংজ্ঞা। এখন দেখো, ধাতব মুদ্রা এবং কাগজি নোট এই দুইটি সমন্বয়ে হচ্ছে বিহিত অর্থ। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ৫ টাকার নোট এবং দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ৫০ টাকার নোট। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো? এবং তৃতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো মুদ্রা, সেখানে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ৫০ পয়সা, ৫ টাকার মুদ্রা ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি অবশ্যই বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আসো আমরা একটু জেনে নিই, বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বিনিময়ের মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করে, যেমন চলতি হিসাবে আমানত এবং সঞ্চয়ী হিসাবে আমানত, যা চেকের দ্বারা তোলা যায়। এখন আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কাগজি হচ্ছে নোট, তারপরে মুদ্রা এবং হচ্ছে বিহিত অর্থ। এখন আমরা শিখলাম হচ্ছে ব্যাংক হিসাব, যে ব্যাংক কিভাবে করে হিসাব করা যায়, যা আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি যে লেনদেন হচ্ছে। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় হিসাবে আমানত, যা সঞ্চয় করা যায়, সেটি হচ্ছে মুদ্রার মাধ্যমেই হোক আর টাকার মাধ্যমেই হোক। আবার তুমি এই যে ব্যাংকের সাথে যে লেনদেন করবে এবং সঞ্চয় করবে, তারপর সেটা কিভাবে করে ব্যাংক থেকে তুমি পাবে, যা চেকের মাধ্যমে তোলা যায়, যা তৃতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি।
আসো আমাদের শিখন ফলের তৃতীয় প্রশ্নতে। আমাদের শিখন ফলের তৃতীয় প্রশ্নটি ছিল অর্থের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। কবি অর্থের কার্যাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, যাহা করে বিনিময় ও মূল্য পরিমাপ, ঋণ পরিশোধ আর সঞ্চয় সাধন, অর্থ বলি গণ্যতারে করে সর্বোচ্চ। এখন কবির এই ভাষা বুঝতে গেলে তোমাদের অর্থের কার্যাবলী বিস্তারিত একটু জানতে হবে। তাহলে চলো অর্থের কার্যাবলী আমরা একটু জেনে নিই। অর্থের কাজ চারটি: বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন এবং স্থগিত লেনদেনের বাহন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থের চারটি কাজ জেনে নিলাম। এখন চলো এই বিনিময়ের মাধ্যম কিভাবে হয়, মূল্যের পরিমাপক কিভাবে হয়, সঞ্চয়ের বাহন কিভাবে হয় এবং স্থগিত লেনদেনের বাহন কিভাবে হয় আমরা একটু বিস্তারিত জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন সম্ভব হয়। দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে ক্রেতা বিক্রেতা লেনদেন করে থাকে। এখন যা আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি, যে দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে, আবার ক্রেতা বিক্রেতা লেনদেন করে কিভাবে, অর্থের মাধ্যমে। সেটা সরাসরি হোক আর মোবাইল ফোনের মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, অনেকভাবেই অর্থের লেনদেন করা যায়। এরপর আসো অর্থের কার্যাবলী আমাদের দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটি কি ছিল? মূল্যের পরিমাপ। অর্থ পণ্য ও সেবার মূল্যের পরিমাপ হিসেবে ব্যবহৃত হয়। যেমন সাদিক একটি বই ক্রয় করে 50 টাকা দিয়ে। এক্ষেত্রে 50 টাকা হলো বইটির মূল্যের পরিমাপ। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে অর্থ পণ্য ও সেবার মূল্যের পরিমাপ। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কি, একজন চিকিৎসক সেবা দিচ্ছে কি দ্বারা? অর্থের দ্বারা। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বই দোকানে কি করছে, ক্রেতারা বই কিনছে, সেটাও কি দ্বারা? অর্থ দ্বারা। এবং তৃতীয় ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটি হাসপাতালে কি করছে, রোগী ভর্তি করার জন্য অর্থ দিয়ে রোগী ভর্তি করতে হচ্ছে। তাহলে এইভাবে করে আমরা বুঝতে পাচ্ছি যে যে কোনো ক্ষেত্রেই যাও, অর্থের আমাদের অবশ্যই প্রয়োজন। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো? নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আসো আমাদের তৃতীয় কাজটিতে। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয়, কিন্তু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায় বলে এইরূপ দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব হয়, যা আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দ্রব্য সামগ্রী আমাদের নিত্য নৈমিত্তিক এবং দৈনন্দিন জীবনে যে সকল কাজের জন্য দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়, সেগুলো কিছু ছবি, যা আমরা অর্থের মাধ্যমে কিনে থাকি। এবং দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয়। প্রথম দেখো, দ্বিতীয় ছবিটিতে কি, প্রথমটা দেখো ধাপ, যে একটু সঞ্চয়, তারপরে সঞ্চয়, তারপরে তৃতীয় ধাপে একটু সঞ্চয়, চতুর্থ ধাপে অনেক বেশি। তো তোমরা যদি যে একটু একটু করে সঞ্চয় করো, এই সঞ্চয় অনেক বিশাল হবে এবং বৃদ্ধি পাবে, সেটা আমরা দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো?
আসো আমাদের চতুর্থ কার্যবলীতে। আমাদের চতুর্থ কার্যবলী ছিল স্থগিত লেনদেন। স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা পাওনাকে নির্দেশ করে। এইসব দেনা পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমেই করা হয়। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পূর্ণ হয়, যা আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি। প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে লেনদেন হচ্ছে কোথায়, ব্যাংকে। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ড্রাফট, বিনিময় বিল, এবং তৃতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি চেক, যা দ্বারা ব্যাংকের লেনদেন হয়ে থাকে। কি শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো তো? এরপরে আসো আমাদের শিখন ফলের চতুর্থ প্রশ্নতে। অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর করেছে। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং যে কোনো জায়গায় সকল ক্ষেত্রে অর্থের আমাদের জন্য প্রয়োজনীয় একটি সম্পদ। অর্থ দ্বারা আমরা কোনো কিছুই, অর্থ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। অর্থ দ্বারা আমরা সবকিছুই করতে পারবো। তাহলে একটু আমরা চলো, অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর করেছে, আমরা একটু জেনে নেই। অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ের লেনদেন সম্পন্ন। বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তা অর্থের মাধ্যমে সঞ্চয় করতে পারে। এর মানে হচ্ছে তুমি যা আয় করবে সেটি তোমার নিত্য প্রয়োজনীয় এবং দৈনন্দিন জীবনের যা খরচ তা রেখে কিছু টাকা যদি তুমি সঞ্চয় করো, সেটি তোমার ভবিষ্যতের জন্যই ভালো হবে। আবার অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ সহজ হয়। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়ী লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পূর্ণ হয়। অর্থের এ কাজগুলো পৃথক নয়, এদের একটি অপরটির সাথে উদ্বুদ্ধ হয়েছে। তাই বলা যায় অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে। এখন আমরা প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছি, আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি যে ব্যবসায়িক লেনদেন হচ্ছে। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয়ী হিসাব। তৃতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয় করার জন্য কি করতে হবে, সেটি হচ্ছে মুদ্রাই হোক আর কাগজি নোটই হোক, যেভাবেই হোক মানুষ সঞ্চয় করে থাকে। এবং তৃতীয় ছবিটিতে আমরা একটি বিনিময় বিল বা ব্যাংক ড্রাফটের একটি ছবি দেখতে পাচ্ছি। তাহলে এগুলো দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি যে অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে করে প্রভাবিত করছে, এবং যদি আমরা সেটি বুঝতে পারি তাহলে আমাদের জীবন কি হয়ে যাবে, সহজতর হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে অর্থ আমাদের জীবনকে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো এতক্ষণ পাঠটি পড়লাম, পড়ার পর তোমরা একটি বাড়ির কাজ করবে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল। এবার বাড়ির কাজটি তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিনিময়ের মাধ্যম, এরপর দেখো একটি অ্যারো চিহ্ন আছে এবং প্রশ্নবোধক আছে। এখানে কি হবে সেটি তোমরা নিজেরাই বসাবে। এবং তৃতীয়টিতেও একটি অ্যারো চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, ওটিও তোমরা বসাবে। এবং চতুর্থতে আছে স্থগিত লেনদেনের বাহন। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তাহলে এখানে কি হবে। এখন বাড়ির কাজে সৃজনশীল প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্নগুলো হচ্ছে, অর্থ কাকে বলে, অর্থের প্রকারভেদগুলো উল্লেখ করো। এবং তৃতীয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ছকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে ব্যাখ্যা করো। অর্থ ছাড়া দৈনন্দিন কার্যগুলি অচল, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা অবশ্যই বাড়ির কাজটি লিখে নিয়েছো। কি লিখেছো তো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় বসে সুস্থ এবং স্বাভাবিক থাকবে, পরিবারের সাথে নিরাপদ থাকবে এবং ভুলে গেলে হবে না যে আমরা একটি বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে সময় কাটাচ্ছি, যার নাম হচ্ছে করোনা ভাইরাস। এবং এই করোনা ভাইরাস থেকে সুস্থ এবং স্বাভাবিক থাকতে হলে এবং রোগমুক্ত থাকতে হলে বারবার করে সাবান দিয়ে হাত ধুতে হবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে হবে। সবাই সুস্থ সবল থাকো, নিরাপদে থাকো, আশা করি ভালো থাকো। আল্লাহ হাফেজ।